আমাদের আজকের গল্প শাখা সিঁদুরের শিকল। কলমে দিব্যেন্দু দাস। আজ 2 বছর হলো সুতপার বিয়ে হয়েছে। রীতি মেনে বাবা মায়ের পছন্দের ছেলের সাথেই বিয়ে হয়েছে তার। ছেলে একটি সরকারি ব্যাংক ম্যানেজার। তার বাবা মায়ের ইচ্ছে ছিল কোনো এক সরকারি চাকুরি করা ছেলের হাতেই মেয়েকে পাত্রস্থ করবেন। কিন্তু এ যেন মেঘ না চাইতেই জল। নিজেদের চাহিদার থেকেও বেশি ভালো ছেলে পেয়েছিলেন বলে আর অপেক্ষা না করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন। একমাত্র মেয়ের গা ভর্তি গহনা, টিভি, ফ্রিজ, বেড, আলমারি কোনো কিছুরই ঘাটতি রাখেননি সুতপার বাবা। ছেলের কাছে মেয়ের একটিই আবদার ছিল, তাকে যেন ইউনিভার্সিটির পড়া কমপ্লিট করতে দেওয়া হয়। তার হবু স্বামী তখন বলেছিল, তোমায় শুধু পড়াবো না, চাকরির জন্য তৈরি করব, আর আমরা দুজনেই সংসারটা দেখব। মূলত এই কথা শুনেই সুতপা তাকে বিশ্বাস করে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। এভাবেই মনের ভেতর তাসের ঘরের মতো একটু একটু করে সে স্বপ্ন বুনেছিল। আপনি বলা অপরিচিত মানুষটি কখন যে তুমির মায়ায় জড়িয়ে গেল তা দুজনের কেউই বুঝতে পারেনি। তারপর একদিন একসাথে 4 হাত এক করে জীবনের একটি নতুন পথ চলা শুরু। শ্বশুরবাড়িতে আছে বলতে স্বামী, শ্বশুর আর শাশুড়ি। এক ননদ আছে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে মাস 6 আগে। বিয়ের পর থেকেই তার শাশুড়ি তার প্রতি বিরক্ত। কোনো কিছু কাজ করতে গেলে একটু ভুল হলেই কথা শুনতে হয়। তোমার মা বাবা কিছু শেখায়নি নাকি? সারা জীবন পায়ের ওপর পা তুলে আরাম করেই গেছ। এসব কথা সুতপা তার মাকে বলতেই তিনি কথাটি উড়িয়ে দিয়ে বললেন, মা, প্রতিটি বাড়িতেই এমন হয়ে থাকে, আর শাশুড়িরা একটু এমনই হয়ে থাকে। একটু বুঝে শুনেই কথা বলিস, অশান্তি করিস না কিছু, আর তাদের মুখের ওপর কথা বলিস না। সুতপার তার মায়ের কথা শুনে মনে হয়েছিল তার মা বুঝি সব দোষ তারই দেখছেন। সে ভাবছিল তার মা বুঝতেই চাইল না যে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে সব বাবা মাই চান যে তাদের মেয়ে সুখে সংসার করুক, তাই তারা সব বুঝেও মুখ বন্ধ করে থাকেন শুধু তাদের মেয়ের কথা ভেবে। এভাবেই চলতে থাকলো 2 বছর। ফুলশয্যার রাতে তার স্বামীও বলেছিল, কোনোদিনও বাবা মায়ের মুখের ওপর কথা বলো না, যা সমস্যা হবে সব আমায় বলবে, কিন্তু সংসারে যেন কোনো অশান্তি না হয়। আর আমি তোমায় ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। সুতপার সেই কথা আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। তার স্বামীও নিজের কথা রেখে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল। তা নিয়ে আজও তাকে কথা শুনতে হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে। কিন্তু সেও তো মানুষ, একদিন নিজের সহ্যের বাঁধ ভাঙতে বাধ্য হলেও তাই। একে তো 2 বছর হয়ে গেল, তাও বাচ্চা না হয় তাকে দিন রাত খোঁটা শুনতে হয়। একদিন ছুটির দিনে তার শাশুড়ি মা সুতপাকে শুনিয়ে শুনিয়ে তার ছেলেকে খেতে বসে বলেই বসলেন, খোকা, আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পাবো না মরার আগে? আর কতদিন আমাদের অপেক্ষা করাবি? কি কুলোটা বউ ঘরে নিয়ে এলি বলতো, যে সন্তানের সুখও দিতে পারে না? সুতপা আড়াল থেকে সব শুনল, কিন্তু স্বামীর সম্মান রাখতে গিয়ে কিছু বলল না। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে এসে সে দেখল তার বাড়িতে ননদ, তার মেয়ে আর স্বামী বাড়ি এসেছে। সুতপাকে দেখে তার শাশুড়ি মুখ ভার করে নিজের মেয়েকে বলল, এই দেখ, এতক্ষণে মহারানীর আসার সময় হলো, রাজ্য জয় করে এসেছে। বলি খোকা, যে দুপুরবেলায় খেতে এসে না খেতে পেয়ে চলে গেল তার কি হবে? প্রতিদিন তো আমাকেই রান্না করতে হচ্ছে। তুমি এই সংসারে এসে সংসারের কি লাভ হলো বলতে পারো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে আমার ছেলেটাকে। ওর টাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, আর সংসারের কোনো কাজ করবে না তো মেনে নেব না। তোমার বাবা মা কি একটুও কিছু শেখায়নি? সুতপা আজ আর চুপ করে রইল না। আচ্ছা মা, আপনি যে বলছেন যে আপনি সারাদিন কাজ করেন আর আমি বসে বসে খাই, এটা কি সত্যি ঠিক কথা, নাকি নিজের মেয়েকে শোনানোর জন্য কথাগুলো বলেছেন? আপনি তো রান্না করেন, তা আজ করেননি,
আমাকে দু কথা শোনানোর জন্য। আমি আমার স্বামীর টাকায় পড়াশোনা করেছি, এতে আপনার এত জ্বলনের কি আছে বলুন তো? আপনার মেয়েও তো কোনো কাজ করে না, সেও তো নিজের সংসার চালাচ্ছে নিজের স্বামীর টাকায়, তো তাকেও কি আপনি এই কথাটাই বলবেন? নাকি আমি ঘরের বৌমা বলে যত সব কথা আমাকেই শুনতে হবে? সকালে আমি সমস্ত বাসন মেজে দিয়ে সমস্ত সবজি কেটে দিয়ে যাই, আপনি রান্না করেন। সন্ধেবেলা আমি ফিরে এসে একটু রেস্ট না নিয়ে রাতের জন্য খাবারের প্রস্তুতি নিই। এগুলো কি কাজ নয়? এগুলোকে কি কাজ বলে না? আর সব সময় আমার বাবা মাকে কেন খোঁটা দিয়ে কথা বলবেন আপনি? আপনাকে সেই অধিকার তো আমি দেইনি। হঠাৎ সুতপার গালে থাপ্পড় মারার শব্দে সব চুপ হয়ে গেল। সুতপা এক নিমেষেই কিছু বুঝতে না পারলেও পরক্ষণেই দেখল তার শাশুড়ি মা তাকে থাপ্পড় মেরেছে। তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আজ আসুক খোকা, আজ তোর একদিন কি আমার একদিন। সুতপা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে ঢুকে গেল। বিকেল বেলায় যখন সুতপা স্বামীর কাছ থেকে ফিরে এলো, তখন তার শাশুড়ি মা তার নামে যত রকম ভাবে নিন্দে করা যায় তা করতে ছাড়ল না। এদিকে ক্লান্ত সুতপার স্বামীর বাড়ি এসেই অশান্তিকর পরিস্থিতির কথা শুনে সুতপাকে গিয়ে এক থাপ্পড় মারল। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে কথা বলো? এখনই গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও। সুতপা এতক্ষণ চুপ করে থাকলেও এখন সে মুখ খুলতে বাধ্য হলো। আমি কোনো অন্যায় করিনি যে তোমার মায়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আর তুমি ওনার কথা শুনে আজ আমায় থাপ্পড় মারলে? আমার কথাটা একবারও শুনেছ? উনি আমাকে থাপ্পড় মারলেন কেন? সব সময় আমাকে আমার বাবা মার থেকে খারাপ কথা বলেন, কিন্তু সেটা কি ঠিক? আর আমরা তো দুজনেই ঠিক করেছিলাম যে আমরা পড়া শেষ করার পর বাচ্চা নেব। সেটা তুমি তোমার মাকে বলনি কেন? উনি কি শুধু আমার একার মা? তুমি যে তোমার মা করছো, উনি আমাদের মা হন। উনি বলতেই পারেন। উনি আমাদের থেকে বয়সে বড়, উনি চর মারতেও পারেন। তোমার কিন্তু এরকম ব্যবহার করা উচিত হয়নি। আর আমার টাকায় লেখাপড়া করছো, আমার টাকায় খাচ্ছ, আর আমার মাকেই খারাপ কথা বলছো? এগুলো তো আমি মেনে নেব না। হয় তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে, নইলে তোমাকে কাল থেকে আর ইউনিভার্সিটিতে যেতে হবে না। সুতপা এই কথাটা শোনার জন্য একদম প্রস্তুত ছিল না। কি বলছো কি? আমার এটা ফাইনাল সেমিস্টার, আর কিছুদিন পরেই পরীক্ষা। অত সব শুনতে চাই না। মায়ের কাছে ক্ষমা না চাইলে পড়াবো না তোমায়। ক্ষমা চাইবো না আমি। ঠিক আছে তাহলে। সেদিন সারা রাত সুতপা ঘরে একা কাঁদল। ওর স্বামী তার সাথে সেদিন আর দেখা করতেও এলো না। সুতপা ভাবল, সে কি সত্যি শাঁখা সিঁদুরের বেড়া চালে সারাটা জীবন কাটাবে, নাকি নিজের জীবনটাকে সে নিজের মতো তৈরি করবে? সারা রাত ভেবেও কোনো উত্তর সে পেল না। পরের দিন সকালবেলা তার ননদ উদ্ধার করলো খাটের ওপর একটি দুভাঁজ করা চিঠি, তার ওপর রাখা আছে শাঁখার সিঁদুরের কৌটো। সেগুলো সরিয়ে চিঠি খুলতেই তাতে লেখা, তোমাদের অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করব না। এক সিঁদুরের শিকল ছেড়ে আমি চলে গেলাম। তুমি আমাকে 2 বছর পড়িয়ে যে খরচ করেছো তা ঠিক সময় ফেরত দিয়ে যাব। আমি তো তোমাদের সবার চোখেই অপরাধী, তাই সেই অপরাধী হই না হয় থেকে গেলাম। ঠিক সময় ডিভোর্সের ফর্মটা পাঠিয়ে দিও আমার বাপের বাড়িতে। ইতি, তোমার সুতপা। চিঠিটা হাতে নিয়ে সুতপার ননদ তার মায়ের কাছে গেল। মা দেখো, বৌদি কি লিখে রেখে গেছে। অলক্ষীটা আরও কি করলো? চিঠিটা পড়ে ওর শাশুড়ি মা বলল, যাক বাবা, অলক্ষীটা ঘাট থেকে নেমেছে। তোর দাদাকে গিয়ে খবরটা দে। দাদা দেখো, বৌদি চিঠি লিখে তার বাপের বাড়ি চলে গেছে। কই দে চিঠিটা, পড়ে দেখি। আপাদ মস্তক চিঠিটা পড়ে সুতপার স্বামী বলল, ও 2 দিন বাবার বাড়িতেই থাকবে। 3 দিনের দিন ঠিক সুরসুর করে ফিরে আসবে। ওকে আমার চেনা আছে। কিন্তু দাদা, বৌদিকে তুই আনতে যাবি না? না, আমি আনতে যাব না। ওর নিজের ভুল স্বীকার না করলে আমি আনতে যাব না। তুই দেখবি 2 দিন পর ঠিক নিজেই ফিরে আসবে। সুতপা শ্বশুর বাড়িতে ভালো বলতে তার ননদ। বিয়ে হয়ে বাড়িতে আসার পর সুতপার ননদ যখন প্রেগনেন্ট ছিল,
তখন সুতপা কত কিনা তার জন্য করেছে। সেসব কথা সুতপার ননদ এক নিমেষে ভুলতে পারে কি করে? সে মুখে না বললেও মনে মনে জানে যে তার বৌদি ঠিক কথাই বলেছে। তার মা সবসময় বৌদিকে খোঁটা দেয়, দাদাও তার স্ত্রীকে সম্মান করে না। এসব দেখে শুধু সুতপার ননদের খুব খারাপ লাগে। কিন্তু কথায় আছে না, নিজের বাড়ির লোকের বিপক্ষে সবাই যেতে পারে না। তার ননদের ক্ষেত্রেও এই কথার বিরূপ ঘটেনি। কিন্তু সে তার বৌদিকে দেখেই শিখেছে পড়াশোনা করার মর্মটা কি। বৌদিকে দেখে তারও একদিন হঠাৎ ইচ্ছে হয়েছিল কলেজে পড়ার, কিন্তু সেই ইচ্ছে মনের কোটরে ইচ্ছে হয়ে রয়ে গেছে। যখন দেখেছে তার মা এবং তার দাদা বৌদিকে এত অপমান করেছে, তখন সে নিজেই নিজের ইচ্ছেটাকে মেরে ফেলেছে। এই ভয় যে তারও স্বামী এবং শাশুড়ি শ্বশুর হয়তো একইভাবেই তার ওপর মানসিক অত্যাচার করবে। সব বুঝতে পেরেও সে আর কিছুই বলতে পারেনি। কিন্তু বৌদির প্রতি তার সম্মান 16 আনাই থেকেছে। কোনোদিন তার সাথে বৌদির বনিবনা হয়নি, এমন এমন একটি দিনও ঘটেনি। কিন্তু মা বাবা আর দাদার বিপক্ষে যাবার সাহস যে তার নেই। এদিকে রাস্তায় একা দাঁড়িয়ে সুতপা, সে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। তার মনের ভেতর তখন তোলপাড় করে চলেছে মানসিক দ্বন্দ্বের ঝড়, যা বাইরে থেকে দেখা বোঝা সম্ভব নয়। আমি যেটা করছি সেটা আদৌ ঠিক করছি তো? বাবা মাকে গিয়ে আমি কি সত্যি কথাটি বলবো, নাকি না আমি সত্যি কথাটি বলবো? এতদিন আমার উপরে হওয়া অত্যাচারের প্রতিবাদ আমাকে এবার করতেই হবে। কিন্তু যদি বাবা মা আমাকে ঘরে না নিয়ে তাড়িয়ে দেয়, তখন আমি কোথায় যাব? সুতপার আজ পরিচিত সমাজকে বড়ই অপরিচিত বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে সে যেন কোনো এক অন্ধকার গর্তে একা পড়ে গেছে, যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। যদি বাবা মাও আমাকে না মেনে নেয়, যদি আমাকে ঘরে না ঢুকতে দেয়, তাহলে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। কারো গলগ্রহ হয়ে থাকার থেকে আমার অন্য কোথাও চলে যাওয়া বা মরে যাওয়া অনেক ভালো। কিন্তু গতকাল রাতেও তো মরতে গিয়েছিলাম, কিন্তু বাবা মায়ের কথা মনে করে নিজেকে আর শেষ করতে পারিনি। তাহলে উপায় একটাই, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। কিন্তু এই অমানুষগুলোর কাছে আমি আর ফিরে যাব না। যা ঝড় আসুক না কেন, সমস্ত কিছু আমি একা হাতেই সামলাবো। এতদিন যে কষ্ট সহ্য করেছি তার থেকে না হয় একটু বেশি কষ্ট পাবো, এতে আর এমন কি। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে। এদের ভদ্রতার মুখোশ আমাকে টেনে খুলতেই হবে। এসব ভাবতে ভাবতেই সুতপা ট্যাক্সি করে তার বাড়ির সামনে এসে উপস্থিত হলো। কলিং বেল টিপতেই বেরিয়ে এলো সুতপার মা। কিরে মা, এত সকাল সকাল এখানে, কি ব্যাপার? বাড়ির সবাই ভালো আছে তো? তোর শ্বশুর শাশুড়ি আর জামাই কেমন আছে? সুতপা কান্নায় ফেটে পড়ল। সে তার মাকে সমস্ত ঘটনা বর্ণনা দিতে থাকলো। তার বাবাও সব কথা শুনল। কিছুক্ষণের জন্য তারা যেন সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছিল। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। আর এদিকে তাদের একমাত্র মেয়ে সুতপা দরজার সামনে দাঁড়িয়ে অঝোর ঝড়ে কেঁদেই চলেছে। সুতপার বাবা বললেন, ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস কর। এখন এখানেই তাহলে থাক কটা দিন, তারপর তুই যেটা ভালো বুঝিস করিস। সুতপার তার বাবার এই কটা দিন কথাটি ঠিক মনে ধরল না। সে বলল, তোমাদের কাছেও কি আমি গলগ্রহ হয়ে দাঁড়িয়েছি? তোমরাও কি আমাকে ঠাঁই দেবে না? না রে মা, আমরা তো এমন বলিনি, বলল সুতপার মা। ঠিক আছে, তুই এখন এখানেই থাক, মাথাটা ঠান্ডা কর, তারপর ভেবে চিন্তে দেখা যাবে কি করা যায়। না মা, আমি আর ওদের ওখানে যাব না। খুব অত্যাচার হয়েছে আমার ওপর। আমি আমার ইউনিভার্সিটির সমস্ত ডকুমেন্ট আর বইগুলো নিয়ে এসেছি। আর 2 মাস পর আমার পরীক্ষা, আমি পড়তে চাই। ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমরা দেখছি কি করা যায়। কথাটি বললেন সুতপার বাবা। আজ 5 দিন হয়ে গেল সুতপা তার শ্বশুরবাড়ি যায়নি। এদিকে সুতপার স্বামী ভাবছে ও কি সত্যি আর ফিরবে না। এত রাগ তো ভালো নয়। ঠিক আছে, আমিও ওকে আনতে যাব না, দেখি ও কতদিন না আসে। সবাই যখন ওকে কথা শোনাবে
পড়ার লোকে ছিছি করবে তখন ঠিক আমার কাছেই ফিরে আসতে হবে। কিন্তু সুতপার ননদ ঠিক জানে যে তার বৌদি আর ফিরবে না। এদিকে বাড়ির সব কাজ একা হাতে শাশুড়িকে সামলাতে হচ্ছে বলে সুতপাকে কথাও শোনাচ্ছে। মেয়েটা যাবার পরেও আমাদের অশান্তিতে রেখেই গেল। খোকাকে বলতে হবে তাড়াতাড়ি যেন ও ডিভোর্সটা দিয়ে দেয়। ওর জন্য নতুন বউ আনবো, আমার পছন্দের। সন্ধেবেলা কাজ থেকে ফিরে আসতেই ছেলেকে বলা হয়ে গেল, তুই তাড়াতাড়ি ওকে ডিভোর্সটা দিয়ে দে, তোর আমি আরও বিয়ে দেব। মা, তুমি এটা আরও কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এটা হয় না। কেন হয় না রে? ওই অলক্ষ্মী যতদিন ছিল ততদিন আমাদের বাড়িতে অশান্তি ছিল, আর এখন দেখ, এখন আর কোনো অশান্তিও নেই। আচ্ছা মা, সত্যি করে বলো তো, ওকে তুমি কি সত্যি পছন্দ করতে? ওকে তো তুমি পছন্দ করতে না, যে কারণে তোমার মনে হচ্ছে এখনো শান্তি আছে। কিন্তু আমার মনের ভেতরে যে কি চলছে সেটা আমিই জানি। সব সময় তুমি ওকে কথা শুনিয়েছ, সমস্ত কাজে তুমি ওকে কথা শুনিয়েছ, এমনকি তুমি ওর বাবা মাকে নিয়েও নিন্দে করা ছাড়োনি। এগুলো কি তুমি ঠিক করেছ? তুমি কেন মা, যে নিজের বৌমা, যে কিনা তোমার মেয়ের মতোই, তাকে খারাপ কথা বলো? তোমাকে আজ মা বলে ডাকতেও আমার ঘেন্না করছে। কথাটি শুনতে শুনতেই সুতপার শাশুড়ি মাটিতে লুটিয়ে পড়লেন। তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নার্সিংহোমে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে তার ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক হতে সময় লাগবে, তাও ভালোভাবে যদি পরিচর্যা করা হয় তবেই। সংসারে যেন কিসের কালো ছায়ায় ভরে গেল, এক নিমেষেই যেন সব শেষ। নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে আছে সুতপার স্বামী, ননদ, শ্বশুর সহ ননদের মেয়ে আর তার স্বামী। সবার চোখে জল, আর সুতপার স্বামীর চোখে একরাশ আক্ষেপ আর অপেক্ষা। সুতপার স্বামী মনে মনে ভাবছে, তাহলে ওকে গিয়ে কি আমি নিয়ে আসবো? বলবো মায়ের এমন অবস্থা? এটা জানতে পারলে নিশ্চয়ই সে আর রাগ করে থাকতে পারবে না। এসব ভাবনা নিয়ে সে তার মাকে হাসপাতালে রেখে চলল সুতপার বাড়ি। কলিং বেল বাজাতেই দরজা খুললেন সুতপার বাবা। বিকেল তখন 5টা। ঘরের ভেতরে থাকা দেওয়াল ঘড়িটা 5টা ঘন্টার আওয়াজ করে থেকে যেতেই ওপর থেকে নেমে এলো সুতপা। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? এখানে মা, ও তোর স্বামী, ওর সাথে এমন ব্যবহার কেন করছিস? কথাটি বললেন সুতপার বাবা। কে স্বামী? যে স্বামী বউকে চড় মারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে স্বামী? ওকে জিজ্ঞেস করো তো। আমি ওকে যতটা সম্মান করি ততটা বা 1% ও আমায় করেছে? সব সময় আমায় অপমান আর লাঞ্ছনা সহ্য করে আসতে হয়েছে। আমি তোমার সব কথা মেনে নিলাম, এখন বাড়ি চলো। মায়ের খুব শরীর অসুস্থ। কি হয়েছে বেয়ানের? ওগো শুনছো? জামাই এসেছে, কি বলছে শোনো একবার। পাশের রুম থেকেই সুতপার মা বেরিয়ে এলেন। সুতপার স্বামী সব কথা খুলে বলল, কিন্তু সুতপার বাবা মায়ের মনে গলে গেলেও সুতপা কিন্তু নিজের মত বদলালো না। তাকে খালি হাতেই ফিরে আসতে হলো। সুতপা তার সাথে ফিরল না। বাড়িতে নিজের মাকে ফিরিয়ে আনার পর কয়েকদিনের মধ্যেই ডিভোর্স ফর্ম জোগাড় করে সাইন করে রেডি করতে করতে তার বোন সেটি দেখে বলল, দাদা, তাহলে তুই বৌদিকে ডিভোর্সটা দিবি? হ্যাঁ দেব। ওর সাথে 2 বছর সংসার করে আমার জীবনটা নরক হয়ে গেল। এত কিছুর পর সুতপার ননদ মুখ খুলতে বাধ্য হলো। দেখ দাদা, তোদের ব্যাপারে আমি কোনোদিন থাকিনি, তবে আজ বলতে বাধ্য হচ্ছি যে তোরা বৌদিকে বুঝতে ভুল করেছিস। সত্যি করে বলতো, ওর জন্য তোর জীবন নরক হয়েছে নাকি ও যাবার পর নরক হলো? বৌদি যাবার পরে আমাদের বাড়িতে এত বড় সমস্যা আর অশান্তি এসে হাজির হয়েছে। আসলে বৌদি অলক্ষ্মী নয়, সেই বাড়ির লক্ষ্মী। এই বলে সে বেরিয়ে গেল। এদিকে সুতপার স্বামী নির্বাক হয়ে বসে পড়ল সোফায়। সে ভাবল, সত্যি কি সুতপা তাকে আর ভালোবাসে না? যদি ভালোবাসতো তবে এত অপমান সে করলো কেন? আমি ওকে আর আমার জীবনে চাই না। কিন্তু সত্যি কি সুতপার স্বামী ঠিক ভাবছিল? আমরা সব সময় আমাদের মতো করে যে কোনো ঘটনা দেখি, অন্যকে তার মতো করে বুঝতে চাই না।
কোনটা অভিমান আর কোনটা রাগ আমরা সেটাই বুঝি না, আর নিজের মতো করে ঘটনাটাকে সাজিয়ে ফেলি। সুতপা নিজেও রক্তমাংসের মানুষ, তারও মন আছে, বিবেক আছে, কিন্তু সে তার থেকেও বেশি নিজের আত্মসম্মানকেই সম্মান করে। সুতপার স্বামী যেদিন খালি হাতে ওদের বাড়ি থেকে ফিরে গেল, সেদিন সুতপাও নিজের রুমে গিয়ে অঝোর ঝরে কেঁদেছিল। কিন্তু তার সেই চোখের জল কি কেউ দেখতে পেয়েছিল? না, সেই চোখের জল কেউ দেখতে পায়নি। আসলে সে দেখাতে চায়নি। তার মনেও হয়েছিল শাশুড়ি মার এরকম অবস্থাতে তার স্বামীর হাত ধরে আবার সেই বাড়িতে ফিরে যেতে, কিন্তু সে তার অতীতের দংশনে এতটাই জর্জরিত ছিল যে সে তার স্বামীর সাথে যেতে পারেনি। সে জানে তার স্বামী তার উপরে আরও হয়তো রাগারাগি করবে, হয়তো সত্যি সত্যি ডিভোর্সের ফর্মটা পাঠিয়ে দেবে, কিন্তু তাও সে কি করে তার এই 2 বছরের অপমান এক নিমেষে ভুলে যাবে? দুদিক থেকেই এখন শুধু ইগো এবং আত্মসম্মানের লড়াই চলছে। সুতপা যেটা আশা করেছিল তাই হয়েছে। আজ ডিভোর্সের ফর্মটা নিজের সাইন করে পাঠিয়ে দিয়েছে তার স্বামী। সুতপা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখে জল নিয়ে হাত কাঁপতে কাঁপতে ইচ্ছে না থাকলেও সাইন করে দিল সেই ফর্মে। কি অদ্ভুত, তাই না? একটি সাইন এতদিনের সম্পর্ককে ইতি টেনে দেয়। সম্পর্ক এতই কি সস্তা? এরপর কেটে গেছে দীর্ঘ 8 মাস। এর মধ্যে সুতপা নিজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিল। তার রেজাল্টও বেরিয়ে গেছে। সে মোটামুটি ভালো রেজাল্টই করেছে এত সব চাপের মধ্যেও। কিন্তু রেজাল্ট আউট হওয়ার যে খুশি বা আনন্দ, এটা কেবলমাত্র সে একাই অনুভব করতে পেরেছে। প্রতিটি দিন পেরিয়েছে আর তার বাবা মা তার প্রতি বিরক্ত বেড়েছে। প্রতিদিন তার পাড়ার লোকেরা তার বাবা মাকে এসে শুনিয়ে শুনিয়ে তার নামে নিন্দে করেছে। এত চাপে তারাও জর্জরিত। একবার সুতপার মনে হয়েছিল যে তার কারণে তার বাবা মার আজ এই অবস্থা। সত্যি কথা বলতে এই পৃথিবীতে মেয়েদের আপন বলে কেউ হয় না। বিয়ের পর বাবা মাও যেন পর হয়ে যায়। কিন্তু এত সব সমস্যার মধ্যেও সে নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দেয়নি। ওদিকে শ্বশুর বাড়িতে শাশুড়ি মা গত হয়েছেন প্রায় 4 মাস। সেই খবর হয়তো সুতপা পায়নি বা রাখার প্রয়োজন মনে করেনি। আর তার স্বামী আজ একা। কয়েকটি বিয়ের প্রস্তাব পেলেও বিয়ে করা হয়ে ওঠেনি। আর তার ডিভোর্সি পুরুষ, তার উপরে আরও নিজের স্ত্রীর উপরে যে অত্যাচার, এই সমস্ত কথাগুলো সবাই জানতে পেরেছিল, যে কারণে তার আর দ্বিতীয়বার বিয়ে করা হয়ে ওঠেনি। সে আজ মানসিক অশান্তিতে ভুগছে। গাল ভর্তি ধাড়ি এবং সঙ্গে সিগারেট এবং ড্রিঙ্কের নেশা তাকে জড়িয়ে ধরেছে। সামান্য একটি ভুল জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে তা এদের জীবনকে লক্ষ্য করলেই বোঝা যায়। আর এদিকে কয়েক মাসের মধ্যেই সুতপা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি জুটিয়ে ফেলেছে। মাইনে খুব বেশি না হলেও তার মোটামুটি চলেই যাবে। বাবা মায়ের কথাও তো তাকে ভাবতে হবে। তাই মোটামুটি ভাবে নিজের খরচ চালিয়ে বাকি খরচ সংসারে দেবে বলে ঠিক করে এবং বাবা মাকে সে দেখাশোনা করবে বলে প্রতিশ্রুতি নেয়। প্রথম প্রথম তার বাবা মা তাকে অনেক কথা শোনালেও পরবর্তী ক্ষেত্রে তারা যখন দেখতে পাচ্ছে যে তাদের মেয়ে উপার্জন করছে, তখন তারা তাকে আর কিছু বলার সাহস পাননি। আবার মেয়ের এই সাফল্যে তাদের প্রতি তাদের বিশ্বাসটা আজ বেড়েছে। সুতপা আস্তে আস্তে নিজের অতীতকে ভুলতে বসেছে এবং সামনের দিকে এগিয়ে চলছে। নিজের একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যেখানে তার কাউকে প্রয়োজন নেই। সে নিজেই নিজের সম্বল। আজ সে নিজেই নিজের আইডল। প্রথমে রাজি না হলেও পরে সে তার এক পুরনো বন্ধুকে বিয়ে করে সুখে সংসার করছে, যে তাকে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। নতুন সেই সংসারে আছে সে আর তার নতুন স্বামী। আর তাদের সেই নতুন জীবনে যাত্রী হয়ে আসতে চলেছে তাদের ভালোবাসার প্রতীক, তাদের সন্তান। সব মানুষের জীবন সমান হয় না। সবার জীবনেই কিছু না বলা কথা থাকে, যা কখনো কাউকে বলা যায় না। সুতপার মতো কত সুতপা আছে যারা নিজেকে নিয়ে না ভেবে অন্যের কথা ভেবে চলেছে, কিন্তু তাদের কথা ভাবার মতো কেউই নেই। তাই এই গল্প তাদের প্রতি যারা নিজেকে উজাড় করে অন্যকে ভালোবেসে আর কর্তব্যের মায়াজালে জড়িয়ে রেখেছে। ধন্যবাদ সকল বন্ধুরা
এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।